পড়াশোনা করছেন কিছু? অডিও অন করে কথা বলতে পারেন, ডিসকাস করি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, লাস্ট স্লাইড গুলা থেকে বুঝেন নাই এমন কোন টপিকস আছে যা আরেকটু ক্লিয়ারলি বুঝাইতে হবে? কারণ আমরা যত বেশি এরপর রিসার্চ ডিজাইন এর পরে আমরা স্যাম্পলিং, ডাটা কালেকশন এগুলাতে চলে যাব। তো রিসার্চ যে ডিজাইনের ওই কনসেপ্টটা ক্লিয়ার না হলে ওগুলা আসলে বুঝতে কষ্ট হবে। এক্সপ্লোরেটরি আর কনক্লুসিভ রিসার্চ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদেরকে কি কোনো বুক যেটা দিছিলেন রেফারেন্স ওইটার পিডিএফ প্রোভাইড করা যাবে? পিডিএফ আমার কাছে নেই, আমি কালেক্ট করে আপনাদের দিয়ে দেব। আচ্ছা, আচ্ছা। আমাকে কয়েকটা টাইম দেন, পিডিএফটা আমি দেখছি। আপনাদের লাইব্রেরিতে দেখেছেন থাকার কথা এই বইটা? না ম্যাম, লাইব্রেরিতে দেখা হয় নাই। লাইব্রেরিতে ম্যাম কমন বইও পাওয়া যায় না তেমন। আচ্ছা, আমি এটা পিডিএফটা কালেক্ট করে আপনাদের দেখি মধ্যে দিয়ে দিব। আমার কাছে ছিল, বাট এর মধ্যে পুরানো কোন ফাইল কোথায় রাখছি আগের ল্যাপটপ খুঁজে বের করে দিতে হবে একটু। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো কালকে আছে, একটু বলে দিন ফাইলটা কিভাবে জমা দিবেন। আমি স্যারদের সাথে কথা বলেছি। আপনাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কিছু কিছু জায়গায় যেরকম ইয়াতে মাইনর কিছু কস্টিং এর ক্ষেত্রে যেগুলা হতে পারে ডিপার্টমেন্টের থেকে একটু সুবিধা নিতে পারেন। ধরেন কোনো ধরনের ককশিট, পেন্সিল বা ছোটখাটো কস্টিং যেগুলা বলে একদম স্টেশনারি কাইন্ড অফ, এগুলা যদি আপনাদের ডেভেলপমেন্ট স্টেজে লাগে সেক্ষেত্রে এগুলার হয়তো ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই জন্য ফাইলটা চেয়েছি কোনটা কোন জিনিস ওইটা দেখে স্যাররা হয়তো যদি মনে করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের সাথে ইয়া করতে পারে। ঠিক আছে? খরচের ব্যাপারটা ম্যাটেরিয়ালের, সব ম্যাটেরিয়াল না, আবারও বলে দিচ্ছি, কিছু কিছু মানে আমাদের ডিপার্টমেন্টের ইয়ের মধ্যে থেকে, কোর্সের এর মধ্যে থেকে যতটুকু করা যায়। এজন্য ফাইল আকারে জমা দিতে বলেছি, স্যার ওটা দেখবে। ঠিক আছে? ফাইল আকারে দিবেন, সবারটা সবাই খুব সুন্দর করে রিপোর্ট আকারে জমা দিবেন। সেক্ষেত্রে হচ্ছে ডিপার্টমেন্ট হেড সাইদুজ্জামান স্যার আর আমি বসে ওগুলা হয়তো ডিসকাস করে দিই। একটা জিনিস, তো কালকে 3টা ল্যাব রিপোর্ট ভালো করে দিয়ে দিন। আর কারো কোনো কনফিউশন যাদের ছিল এর আগে ওগুলা দেখেছেন, ওগুলা যতটুকু যেখানে কনফিউশন বা যেখানে কোয়ারি আছে ওটা ইন ডিটেইল আপনারা ল্যাব রিপোর্টে মেনশন করে দিবেন যে খরচের ব্যাপারটা কি, এখান থেকে ম্যাটেরিয়াল সোর্সিং এর কি কি আপনাদের ফ্যাসিলিটিস দরকার হতে পারে, ইকুইপমেন্ট টুলস এর ক্ষেত্রে কি ধরনের ফ্যাসিলিটিস লাগতে পারে, কোথায়, এগুলো সবকিছু মেনশন করে দিবেন। কোনটা আপনি পেয়েছেন সেটাও মেনশন করবেন, কোনটা পান নাই বা পসিবল আছে তার সাথে কিভাবে ইয়া করলে প্রত্যেক আপনি নিতে পারেন সেই জিনিস সবকিছু মেনশন করে দিবেন। ঠিক আছে? তাহলে আমি ওইভাবে বসে, কারণ সবাই ব্যস্ত থাকে অনেস্টলি, তো এতগুলা গ্রুপ নিয়ে এত টাইম নাই মানে বসে বসে স্যারদের। তো আমি তো অবশ্যই আমার কোর্স আমি দেখবো, বাকি যেহেতু আমি বলেছি ইয়াদের সাথে বসবো নিয়ে, তো ওইভাবে একটু মেনশন করে থাকলে সব ট্র্যাক ডাউন করতে ইজি হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। এক্সপ্লোরেটরি রিসার্চে ছিল যে এক ধরনের পুরাই হচ্ছে আপনাদের কি ধরনের, যে ধরনের এক্সপ্লোর করা হয়নি কালচার, একটা নতুন জিনিস যেটা থেকে আপনারা ইনসাইট এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর জন্য করবেন, সেগুলোকে আমরা বলছি এক্সপ্লোরেটরি রিসার্চ।
আর কনক্লুসিভ রিসার্চ হচ্ছে যেটা ডিসিশন মেকিং, আপনি এক্সপ্লোর করে ফেলেছেন, এখন আপনি ডিসাইড করবেন ইজ দিস ব্যাড, গুড, স্ট্যাটিস্টিক্স ভ্যালু কি, এটাকে একটা ডিসিশন মেকিং এর জন্য যে ধরনের আপনার এটাকে সাজায় নিতে হবে সেটাকে বলছি কনক্লুসিভ রিসার্চ বলতে পারি। আপনারা সবাই জয়েন হতে পারছেন না? Open করা তো অনেক মেসেজ দিচ্ছে, জয়েন করতে পারছি না। আচ্ছা, তো হচ্ছে যে তো কনক্লুসিভ রিসার্চের ক্ষেত্রে আবার দুই ধরনের একটা হচ্ছে আমরা ইয়ে দেখেছিলাম তাদের, আমি স্লাইড এখন শেয়ার করিনি, বাবা স্লাইড শেয়ার করিনি। দেখেন কনক্লুসিভ এর মধ্যে আমরা দেখেছিলাম ডেসক্রিপটিভ এন্ড কজাল রিসার্চ। তো ডেসক্রিপটা স্পেসিফিকলি বলে দিয়েছে এগুলো আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কোরিলেশন, রিগ্রেশন, এই কাইন্ড অফ কোয়ান্টিটেটিভ কাইন্ড অফ আপনার রিসার্চটা হয়ে থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি নিউমেরিক্যাল ভ্যালু থ্রুতে আপনি ডিসিশন নিতে পারবেন। কজাল রিসার্চ হচ্ছে কজ এন্ড ইফেক্ট ক্যাটাগরি। কজ এন্ড ইফেক্টের মাধ্যমে যেটা আমরা বলি ল্যাবরেটরি বেসড, এক্সপেরিমেন্ট বেসড যেগুলা রিসার্চ গুলা, এটাকে আমরা বলে থাকি কজাল রিসার্চ। এখানে আপনি কি কারণে হয়েছে, কোনটার সাথে কোন ভেরিয়েবলের কারণে কোনটার পারফরমেন্স কম বেশি হতে পারে, এই সমস্ত ডিসিশন এখান থেকে নিয়ে আপনি ফার্দার পারফরমেন্সের ক্ষেত্রে ইয়া করে থাকবেন। আপনার কানেক্ট করতে কারো প্রবলেম হচ্ছে? আপনাদের সিআরই কানেক্ট করতে পারছেন, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। এরপরে আসছে ক্রস সেকশনাল এন্ড লংজিটিউডিনাল ডিজাইন। ক্রস সেকশনাল ডিজাইনের মধ্যে এখন আমরা একটা পড়বো ক্রস সেকশনাল মানেটা কি। আপনার রিসার্চটা যদি হয়ে থাকে ডেসক্রিপটিভ এর মধ্যে, আবার আপনি কখন করছেন, কতবার করছেন ওই রিসার্চটা, সেই টাইমিং বা হচ্ছে ক্রস সেকশনাল ওইটা হতে বা কোন প্লেসে করছেন, এগুলোর উপর বেস করে আবার ক্লাসিফাই করা হয়ে থাকে। তো এখানে আপনাদের একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। ডেসক্রিপটিভ ক্রস সেকশন, ক্রস সেকশনের মধ্যে যেটা হচ্ছে আপনার যে ডাটাটা কালেক্ট করবেন সেটা আবার আপনি কখন করছেন, আপনার রেসপন্ডেন্টটা কি, সেটা কি একবারে করছেন, রেসপন্ডেন্টের কাছে একজন মাত্র রেসপন্ডেন্ট থেকে নিবেন, না দুই বা তার বেশি রেসপন্ডেন্টের থেকে নিবেন, এবং কখন নিচ্ছেন, এট এ টাইম নিচ্ছেন না কয়েক ধাপে নিচ্ছেন, সেটাকে আমরা বলছি ক্রস সেকশনাল ডিজাইন। তো এখানে দেখেন সিঙ্গেল ক্রস সেকশনাল আর মাল্টিপল ক্রস সেকশনাল ডিজাইন। সিঙ্গেল ক্রস সেকশনাল বলছে দেয়ার ইজ অনলি ওয়ান স্যাম্পল অফ রেসপন্ডেন্টস এন্ড ইনফরমেশন ইজ অবটেইনড ফ্রম দিস স্যাম্পল অনলি ওয়ান্স। একটা সময়ে একটা মাত্র রেসপন্ডেন্টের কাছ থেকে আপনি ডাটা কালেকশন করবেন। এগুলা হচ্ছে ডাটা কালেকশন করছে, সেটাকে বলছে সিঙ্গেল ক্রস সেকশনাল ডিজাইন। একটু হোল্ড করেন তো। তো সিঙ্গেল ক্রস সেকশনাল ডিজাইন ধরেন আপনি হচ্ছেন পপুলেশন, যাদের আমাদের আছে পপুলেশন থেকে স্যাম্পল রিপ্রেজেন্ট করলাম যে হ্যাঁ আমার স্যাম্পল সাইজ হবে এত, কতজন রেসপন্ডেন্টের কাছে কতজন, একজনের মাত্র আমার রেসপন্ডেন্টের কি একটা মাত্র স্যাম্পলে নাকি আমার মাল্টিপল স্যাম্পলে। ধরেন আমি হচ্ছে রিসার্চটা করতে যাচ্ছি হচ্ছে আপনাদের কোনো একটা মানে ওয়ার্ড আমাদের ইয়ার উপর, যে বাংলাদেশের যে পানির ব্যবস্থা, পানি কতটুকু, ওয়াটার সেফটি, এগুলা নিয়ে মনে হয়তো রিসার্চ করতে চাচ্ছি। তো ওয়াটার সেফটি রিসার্চের ক্ষেত্রে আমি এখন কি দেখবো, আরবান পিপল, রুরাল পিপল দেখবো, ঠিক না?
এখন আমার এটা কি একটা গ্রুপ থাকলো আরবান পিপল আর একটা গ্রুপ থাকলো রুরাল পিপল। এখন স্যাম্পল অফ রেসপন্ডেন্টস, আমার যদি স্যাম্পল আমি শুধুমাত্র একটা গ্রুপ থেকে নিই, রেসপন্ডেন্ট একটা মাত্র স্যাম্পল থেকে আমি হচ্ছে একটা টাইম একবার মাত্র নেই, একবার মাত্র ডাটা কালেকশন করে থাকি, সেটাকে আমরা বলছি সিঙ্গেল ক্রস সেকশনাল ডিজাইন। আর মাল্টিপল ক্রস সেকশনাল ডিজাইন কোনটা হবে? 2 or more স্যাম্পল হবে, আমি আরবানের থেকেও নিব, আমি রুরালের থেকেও নিব ইনফরমেশনটা, এবং একটা টাইম একটা সময় নিব। মানে আমি যে ধরেন এপ্রিলের 2025-এর এপ্রিল মাসে ডাটাটা কালেক্ট করলাম, তো আমার 2025-এর এপ্রিল মাসে আমি আরবান থেকেও নিব, আমি রুরাল থেকেও নিব। এটা হচ্ছে আমার মাল্টিপল ক্রস সেকশনাল ডিজাইন। বাট আমি যদি হয়ে থাকে একটা মাত্র স্যাম্পলের রিপ্রেজেন্টেটিভ, শুধুমাত্র রুরাল অথবা শুধুমাত্র আরবান, তাদের থেকে নিচ্ছি এপ্রিলের 2025-এর এপ্রিল থেকেই নিব, 2025-এর এপ্রিল মাসে একবারই নিব, সেটাকে আমরা বলছি সিঙ্গেল ক্রস সেকশনাল। তো আমার নাম্বার অফ রেসপন্ডেন্টের এবং হচ্ছে আমি কখন নিচ্ছি সেটার উপর বেস করে ক্রস সেকশনাল ডিজাইনটা করা হচ্ছে। আপনি টাইমটা এখানে আরেকটা যেটা হচ্ছে লংজিটিউডিনাল, সেটা হচ্ছে ওভার দ্য টাইম। আপনি এপ্রিলের 2025 থেকে শুরু করে আপনি এপ্রিলের 2027, 2 বছরের জন্য আপনি দেখছেন। তা 2 বছরের জন্য আপনি একই ধরনের মানুষ থেকে বারবার নিচ্ছেন, সেটা এক ধরনের টাইমের ভেরিয়েশনটা, টাইমের যে রেঞ্জটা, সেটা যদি আপনার বেশি হয় সেটাকে বলি আমরা লংজিটিউডিনাল ডিজাইন। আর এখানে আপনার যদি সাবজেক্টিভ ম্যাটার হয়ে থাকে, যেটা আপনার সাবজেক্ট ডিফারেন্ট হয়ে থাকে, সেটা ক্রস সেকশনাল। তো আপনার সাবজেক্ট এখানে একটা গ্রুপ, সিঙ্গেল ক্রস সেকশনাল হচ্ছে মাত্র স্যাম্পল অফ রেসপন্ডেন্ট একটা গ্রুপের, মানে একটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করবে। আর যদি মাল্টিপল স্যাম্পল হয়, আরবান রুরাল এরকম বা আদার এই ক্যাটাগরিতে অন্য কিছু, ওয়াটার সেফটির ক্ষেত্রে সেটাকে আমরা বলছি মাল্টিপল। বাট এটা চুজে আপনার ডাটা কালেকশনের টাইমটা কি হবে? একটা মাত্র সময়ে একবারই হবে। আপনি এখানে মাল্টিপল টাইম ডাটা কালেক্ট করতে পারবেন না। এপ্রিলের 2025-এর আপনি এপ্রিল মাসেই নিতে হবে, এটা অন্য সময় নিতে পারবেন না। আরো যদি স্পেসিফিক করে থাকেন যে হ্যাঁ আমি সার্ভেটা করবো একদিনে করব, সেটাও সেই আপনার ক্রস সেকশনের মধ্যে হবে। বাট আপনার যদি এটা হয় ওভার দ্য টাইম, সেটা হয়ে যাবে লংজিটিউডিনাল ডিজাইন। যে আপনার ফিক্স স্যাম্পলের কাছ থেকে আপনি রিপিটেডলি যদি আপনি ইয়ে করে নিয়ে থাকেন, আপনার স্যাম্পল ডাটা কালেকশন করে থাকেন, যে আপনি দেখতে চাচ্ছেন এই বছরের এপ্রিল মাসে আমার ওয়াটার কি স্টেটটা কি ছিল, আমি আবার আগামী বছরও দেখব, আমি আবার হচ্ছে তারপরের বছরও দেখব, সেভাবে যদি আমি করি সেটাকে বলছি আমার লংজিটিউডিনাল ডিজাইন। যে আপনি ওভার দ্য টাইম সেই ভেরিয়েশনটা দেখার চেষ্টা করছেন, ওই আপনার সেম মানে ইয়ার থেকে, সেম রেসপন্ডেন্ট থেকে, আপনার পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে যে স্যাম্পলটা, তাদের কাছ থেকে। এটা যদি আবার নতুন আরেকটা না হয়ে থাকে, নতুন কোনো গ্রুপ না হয়ে থাকে, সিমিলার গ্রুপের মধ্যে আমরা ট্রাই করব, সেই ধরনের ডিজাইনকে বলে থাকি লংজিটিউডিনাল ডিজাইন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, তাহলে ইজি হবে দেখতে। যদি আমি টাইমটাকে দুই ভাগে, আমার এক্স এক্সিস এর T1 T2 দুইটা ডিফারেন্ট টাইম জোন, T1 টাইম জোন, T2 টাইম জোন, বাট স্যাম্পল সার্ভে করা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ, যদি ধরি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি স্যাম্পল সার্ভে করলাম T1 টাইমে একবার, লংজিটিউডিনাল ডিজাইনে আমি T1 টাইমে আরেকবার স্যাম্পল সার্ভে করলাম, স্যাম্পল থেকে সার্ভে নিলাম। লংজিটিউডিনাল কি হবে? টাইম জোন T2 তে গিয়ে আরেকবার নিবে। বাট ক্রস সেকশনালে কি হচ্ছে? একবারই হচ্ছে, আপনি একবারই ডাটা কালেক্ট করবেন, সেকেন্ড দফায় আপনার দরকার নেই, সেটাকে বলছি আমরা ক্রস সেকশন। ক্রস সেকশনের মধ্যে ভেরিয়েশনটা কোথায়? আপনি একই স্যাম্পল থেকে মানে আপনার স্যাম্পল গ্রুপ কয়টা, স্যাম্পল রেসপন্ডেন্ট কি, সাবজেক্টিভ ম্যাটার 1 or 2, আপনার এখানে মানে স্যাম্পল অফ রেসপন্ডেন্ট 1 হবে না স্যাম্পল অফ রেসপন্ডেন্ট 2 or মাল্টিপল হবে। এটা হচ্ছে ক্রস সেকশনের মধ্যে ভেরিয়েশন। আর লংজিটিউডিনাল মধ্যে এটা হচ্ছে আপনি কবে নিচ্ছেন, আপনি টাইম জোন একটা, দুইটা, তিনটা, কতবার নিচ্ছেন সেটা। এখানে আরেকটা আপনাদের ইয়ার মধ্যে কম্পারিজন চার্টের মধ্যে দেওয়া আছে, কম্পারিজন চার্টে যেটা আছে দেখেন, যে ক্রস সেকশনাল লংজিটিউডাল ডিজাইনের মধ্যে কোনটা থেকে আপনি চেঞ্জ বেশি, ইভালুয়েশন ক্রাইটেরিয়া যদি করে থাকি ডিটেক্টিং চেঞ্জ, আপনি চেঞ্জেসটা কোত্থেকে বেশি পাবেন। ক্রস সেকশনাল যেহেতু আমার হচ্ছে এক দফায় নিচ্ছি, আমি বেশি একটা চেঞ্জ বুঝতে পারবো না, আমি বেশি চেঞ্জ বুঝতে পারবো না ওই সময়, ওই রিসার্চটা আমার ওই সময়ের জন্য ওই রিসার্চটা পারফেক্ট। আর লংজিটিউডাল ডিজাইন হচ্ছে যেহেতু আমি ওই সময়ে করেছি, আমার এমন যে রিসার্চটা হয়ে থাকে আমার
ওভার দ্য টাইম ওটার ইভ্যালুয়েশনটা করা জরুরি। ওই যে বললাম ওয়াটার বা এই ধরনের, বা আমার যদি বলে থাকি যে হ্যাঁ আমার পানি ব্যবস্থা ছাড়া আমার যে আমাদের ডিজিজ গুলো আছে বিভিন্ন ধরনের, সেগুলা এই এলাকায় এই ডায়রিয়ার পরিমাণ এত, এই মাসে এত ছিল, এই মাসে কত, ডেঙ্গু এই সিজনে এত, ওই সিজনে কত, এই যে টাইমের ভেরিয়েশনের উপর সেটাকে আমরা চেঞ্জেসটা বোঝা যায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইম জোনে করলে। তো চেঞ্জ ডিটেক্ট করার জন্য তখন লংজিটিউডাল ডিজাইনটা পারফেক্ট। আর লার্জ ডাটা কালেকশনের জন্য অবশ্যই এটা যেহেতু 2 দফায় 3 দফায় করতে পারবো, ডাটা কালেকশনের পরিমাণও বেশি, লার্জ অ্যামাউন্টও হবে এবং অ্যাকুরেসি রেটটাও সেখানে অটোমেটিক্যালি বেশি আসবে। আর যেখানে ইনফরমেশন বেশি, ডাটা কালেকশন নাম্বার বেশি, সেখানে হচ্ছে আপনার ইনফরমেশন অ্যাকুরেসি, যেটাকে আমরা বলি আপনার রিলায়েবিলিটি ভ্যালিডিটি টেস্টের সময় সেটার পারফেকশনটাও বেটার আসে। আর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং, এখানে একটা জিনিস, আপনার যে স্যাম্পল, ওই যে আমরা বললাম আপনি ক্রস সেকশনে হচ্ছে আপনি একই সাবজেক্ট যেটা একটা টাইমে করেছেন, তো ওই টাইমে আপনার এপ্রিলে 2025-এ আমি ঢাকায় ছিলাম, আমি আগামী বছরের এপ্রিল মাসে ঢাকায় থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। আমি চিরাং যেতে পারি, আমি দেশের বাইরে চলে যেতে পারি। সো আমার স্যাম্পলিং, যার স্যাম্পলের আমার যে রেসপন্ডেন্ট ছিল তারা ডিফার হতে পারে, তারা যদি ডিফার হয়ে যায় লংজিটিউডিনালে, তখন গিয়ে আমার ডাটা অ্যাকুরেসি ভালো আসবে না। তো ক্রস সেকশনাল হচ্ছে ওই সুবিধা, যেহেতু একটা মাত্র সময় করা হবে, স্পেসিফিক্যালি ওই সময়কে রিপ্রেজেন্ট করবে, স্যাম্পলিংটা ওইটা হচ্ছে এররটা কম আসবে। এর জন্য ক্রস সেকশনালে ইউ অ্যাডভান্টেজ, যেটা লংজিটিউডিনাল যদি ওই ধরনের আমার স্যাম্পল নাম্বার বা আমার স্যাম্পলিং যাদের মানে রিপ্রেজেন্ট যারা করছে তাদের জায়গা পরিবর্তন হয়ে যেতে পারে, অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে, বা তাদের মাইন্ডসেটের পরিবর্তন না হতে পারে, সিচুয়েশন পরিবর্তন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এখানে স্যাম্পলিং এর এররটা একটু বেশি আসতে পারে, রেসপন্সিভনেসটা একটু বায়াসও হতে পারে লংজিটিউডিনাল ক্ষেত্রে, বাট ক্রস সেকশনাল বায়াস আপনার হচ্ছে আরো বেশ, যেহেতু বায়াসনেসটা হচ্ছে ক্রস সেকশনালও বেশি হতে পারে ওই সেন্সে, আপনি যখন একই একটা টাইমে সিঙ্গেল টাইমে ধরেন কনভেনি আপনি একটা ক্লাসরুমে ঢুকলেন, ঢুকে বলছেন যে আমার এই সার্ভেটা করবো, আমাকে ইনফরমেশন দাও, এট এ টাইম সবাই হচ্ছে ইচ্ছে মতো একটা এরিয়ার মধ্যে সবাই একই মাইন্ডসেটের, সবাই একই ধরনের রেসপন্স দিয়ে ফেলছে, ওই ধরনের রেসপন্সটা বায়াস হয়ে যায়। কনভিনিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় একটু বায়াস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো ক্রস সেকশন আর লংজিটিউডিনাল ক্ষেত্রে দুইটাকে আমার হচ্ছে আমার রিসার্চের টাইপটা কি, আমি কোন ধরনের রিসার্চটা করছি, কনজিউমার বেস করছি নাকি কোনো পাবলিক হেলথ রিলেটেড করছি, না কোনো অন্য ইকোনমিক্যাল কোনো এসপেক্টে করছি, না এনভায়রনমেন্টাল এসপেক্টে করছি, তো আমার রিসার্চটা কোন ক্যাটাগরিজ, এটার উপর বেস করে আমার দেখতে হবে আমি ওই জায়গায় এক দফায় সার্ভে করবো না সেকেন্ড দফায় করবো, বা আবার স্যাম্পল কি রেসপন্ডেন্টের একটা গ্রুপ হবে নাকি মাল্টিপল গ্রুপ হবে, ওইটার উপর বেস করে আমার ঠিক করতে হবে। আপনার রিসার্চ তার মানে কি, ওই যে আমরা শুরুতে বলেছি প্রবলেম আগে ডিফাইন করতে হবে, প্রবলেমটা যদি আপনি বুঝতে পারেন কোন ফিল্ডে করছেন, কাদের রিসার্চ কোয়েশ্চেনটা কি, তাহলে অটোমেটিক এই রিসার্চ ডিজাইনটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। এখানে দেখেন এই যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, আপনি ওই এপ্রিলে 2025-এ ধরেন একটা সার্ভে করলেন যে ব্র্যান্ড পারচেজ, আপনি ব্র্যান্ড পারচেজ করছেন, ব্র্যান্ড এ বি সি, ধরেন আপনি একটা H&M থেকে কিনছেন, একজন জারা থেকে কিনছে, একজন আজমারা থেকে কিনছে, একজন বাংলাদেশি আড়ং বা ডিফারেন্ট টাইম জোনে, যে ব্র্যান্ড এ থেকে 200 জন কিনছে, ব্র্যান্ড বি থেকে 300, ব্র্যান্ড সি থেকে 500 জন কিনছে, টোটাল 1000। ওই ওই টাইম জোনই আবার করেন, যদি দেখেন মানে আমি যদি কম্পেয়ার করতে যাই দেখা যাবে ওই নাম্বারটা ভ্যারি করবে না, আমার দরকার নেই, বাট আমি যদি কম্পেয়ার করার জন্য ওই টাইমে আবার করে দেখি রেসপন্স অলমোস্ট সেমই আসবে। ঠিক আছে, ওই টাইম জোনে মানে ওই T1 টাইম জোনে যদি আরেকবার আমি জাস্ট কম্পেয়ার করার জন্য দেখি, ওই মানুষকে আবার সেকেন্ড দফায় যদি জিজ্ঞাসা করি উত্তর কিন্তু একই আসবে। সো আমার ডাটা চেঞ্জটা খুব বেশি হবে না। কিন্তু আমি যদি ডিফারেন্ট টাইম জোনে করি, আমি এপ্রিলে 2025-এ করেছি, আমি আবার 2026-এর এপ্রিলে করি, ব্র্যান্ড পারচেজের এই সংখ্যাটা কিন্তু ডিফার হয়ে যাবে। ব্র্যান্ড দেখেন একটা কলামে আছে ব্র্যান্ড, কলাম ওয়াইজ যদি আমি লেফট সাইডে দেখি ব্র্যান্ড পারচেজ ইন পিরিয়ড 1, তখন আমার ব্র্যান্ড এবিসি এর যে সংখ্যা আমি যদি রো ওয়াইজ দেখি সেই সংখ্যাটা ডিফারেন্ট, টোটাল নাম্বার সেম থাকতে পারে বাট ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডের সংখ্যা কিন্তু ভ্যারি করছে। ঠিক আছে, আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইম, আমি এই বছর আড়ং থেকে কিনেছি, আগামী বছর আমি আড়ং থেকে নাও কিনতে পারি, আমি সেলারের কাছ থেকে কিনলাম।
ঠিক আছে? সো ওই সংখ্যাটা আমার ভ্যারি করতে পারে। টোটাল নাম্বার আমার সেম থাকলো। বাট ইন্ডিভিজুয়াল যে আগে কিনেছি ব্র্যান্ড এ থেকে ১০০, তারপর ২৫, ব্র্যান্ড বি থেকে ২৫, ব্র্যান্ড সি থেকে ৭৫। কিন্তু আমি আগামী বছর দেখা গেল টোটাল ২০০ টা ব্র্যান্ড থেকে ব্র্যান্ড ২০০। কিন্তু আগামী বছর দেখা গেল ওই ২০০ নাম্বারটা ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডের যে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডও ডিফারেন্ট হয়ে যেতে পারে এবং তাদের পারচেজ কোয়ান্টিটি সেটাও ডিফারেন্ট হয়ে যেতে পারে। যেখানে আমার ব্র্যান্ড বি তে ২৫ ছিল লাস্ট ইয়ার, এই ইয়ার এসে আবার সেটা ৫০ হয়ে যেতে পারে। সো এভাবে আমার চেঞ্জটা চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার রেজাল্টে একটু এরর চলে আসবে। এই জন্য আমাদের আবার রিসার্চ করলে যে সবটাই 100% অ্যাকুরেট হবে, সেটা আবার অ্যাকুরেসি কতটুকু, পারফেকশন যেটাকে আমরা বলছি, আমার রিলায়েবিলিটি টেস্ট করতে হয়, ভ্যালিডেশন টেস্ট করতে হয়, যে আমার সার্ভেটা বা আমি যে রিসার্চটা করছি এটা আসলে রিপ্রেজেন্ট করছে কি করছে না। যেহেতু স্যাম্পল যে রেসপন্ডেন্ট আমরা যারা, তারা জায়গা, টাকা সব বেসিসে চেঞ্জ হতে পারে, সিচুয়েশন বেসিসে আমরা ডিফারেন্ট ওপিনিয়ন দিতে পারি। সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় আবার টেস্ট করতে হয়। আফটার আপনি যখন ডাটা কালেকশন অ্যানালাইসিসে যাবেন, আপনার এই টেস্টগুলো করে নিতে হয়। সেগুলো আমরা দেখবো, ওগুলা বিভিন্ন রকমের টুল আছে, ওগুলা যদি আমরা আপনাদের লাস্টে টাইম পাই ওই টুলগুলো একটু দেখানোর চেষ্টা করবো। কজাল রিসার্চ, কজাল হচ্ছে যেটা বললাম ইফেক্ট এন্ড cause and effect নিয়ে কাজ করবে, to understand which variables are the cause and which variables are the effect. আপনাদের লাস্ট দিন একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে দেখেন আপনার আপনি চাচ্ছেন যে আপনার যে ইয়া ফাইবার, আপনার জুট ফাইবার, সাপোজ আপনার জুট ফাইবার আপনি টেনজাইল রেস্টুরেন্ট মেকানিক্যাল প্রপার্টিজ ইমপ্রুভ করতে চাচ্ছেন, সেটার জন্য আপনি এনজাইম ট্রিটমেন্ট করছেন। তাহলে দেখেন এখানে আপনার কজটা কি এন্ড ইফেক্টটা কি, ভেরিয়েবলটা কোনটা। পারফরমেন্স একটা ভেরিয়েবল হবে, ঠিক আছে? আর সেটা পারফরমেন্স করার জন্য আপনি কি ইমপ্লিমেন্ট করছেন বা কি অ্যাপ্লিকেশনে যাচ্ছেন সেটা একটা ভেরিয়েবল। কোনটার সাথে কোনটা তাহলে কানেক্টেড, ডিপেন্ডেন্ট, এই জিনিসগুলো, ফেনোমেনন গুলো, আপনি ইভেন্ট গুলো আপনি রিলেট করতে পারেন একটার সাথে একটা কতটুকু, যেটা এক্সপেরিমেন্ট বেসিসে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা বলছি কজাল রিসার্চ। To determine the nature of the relationship between the causal variables and the effect to be predicted. So আপনি যে এনজাইম ট্রিটমেন্ট করেছেন এই জন্য মেকানিক্যাল প্রপার্টিজটা বেটার এসেছে, অথবা আপনি প্লাজমা ট্রিটমেন্ট করেছেন, দেখেন আপনি আপনার ইয়ারটা কি এখানে পারফরমেন্সটা কি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট ডিফারেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? ডিফারেন্ট, আপনি প্লাজমার জন্য এক ধরনের আপনার আসবে, এনজাইমের জন্য আরেক ধরনের পারফরমেন্স আসবে, আপনি থার্মাল করলে আরেক ধরনের পারফরমেন্স আসবে, ঠিক না? তো আপনার কিসের উপর কিসের এটার উপর বেস করে আপনি কি ধরনের প্রেডিকশন বা পারসেপশন বা ফিউচার ডিরেকশন দিবেন, সেটাও ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটি গুলা কি তার উপর। মেথড এক্সপেরিমেন্টের থ্রুতে এটা করতে হয়। তো ওই যে আমরা বললাম যে আপনার স্যাম্পলিংটা যেহেতু আপনার ইয়াটা ভ্যারি করতে পারে, রেসপন্ডেন্টের রেসপন্স ভ্যারি হইতে পারে, তাদের কখনো রেসপন্স করতেও পারে, কখনো রেসপন্স নাও করতে পারে। রেসপন্স না করলে এক ধরনের এরর হবে, রেসপন্স করলে সেই রেসপন্সে আবার ঠিকভাবে আপনি কোডিং ডিকোডিং করেছেন কিনা বা বায়াস কিনা আপনি কোনোভাবে, যে আপনার রেকর্ডটা করছেন, যে রিসার্চ ফিল্ড ওয়ার্কে আপনার ফিল্ড ওয়ার্কার যারা আপনার রিসার্চের জন্য ফিল্ড ওয়ার্কে সার্ভে, আপনি তো ধরেন আপনি লিড রিসার্চার, আপনি তো সরাসরি গিয়ে আপনি ৩০০ জন মানুষের কাছে যেতে পারবেন না, আপনি হয়তো একটা টিম গঠন করে দিবেন, ফিল্ড টিম যেটাকে আমরা বলি, টিম, ওই টিম দিয়ে গিয়ে সার্ভেটা করে নিয়ে আসবে। সেক্ষেত্রে হয় কি, সার্ভে যখন করে নিয়ে আসবে, যে আপনার টিম মেম্বার, তারা ঠিকভাবে আপনার যে রেসপন্ডেন্ট পার্টিসিপেন্ট তাদের কাছে কোয়েশ্চেনটা ঠিকভাবে করেছে কিনা, পার্টিসিপেন্ট ঠিকভাবে সেই কোয়েশ্চেনটা বুঝেছে কিনা, ঠিক আছে? নাম্বার ওয়ান, ঠিক করে কোয়েশ্চেন করেছে কিনা, আপনার পার্টিসিপেন্ট যদি ওই কোয়েশ্চেনটা না বুঝে এটাকে রিপিট করে ইজিয়ার ওয়েতে করে দিয়েছে কিনা সেটা দেখতে হবে। এখন যদি ঠিকভাবে না করে দিয়ে থাকে, পার্টিসিপেন্ট বুঝবে না, উত্তর উল্টা পাল্টা দিবে, অ্যাকুরেট হবে না। আবার দেখা যাচ্ছে পার্টিসিপেন্টের ওই ফিল্ডে ওই ধরনের নলেজ নেই। ধরেন আমি হচ্ছি টেক্সটাইলের মানুষ, আমাকে যদি বলে কোনো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোয়েশ্চেন করা হয় সাপোজ, বা আমাকে যদি করা হয় কোনো ইয়ার রিলেটেড কি বলবো ওটার নাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির কোনো কোয়েশ্চেন করা হয়, আমার হয়তো ওই ফিল্ডে নলেজ নেই, তখন আমি হয়তো কিছু একটা দিব, অনুমান করে দিব, বা আমার পার্সোনাল অবজারভেশন থেকে হয়তো ওই অ্যান্সারটা দিয়ে দিব, বাট সেটা তো আমাকে আপনার যে মেইন
যে আউটকামটা আসবে সেটাকে রিপ্রেজেন্ট কি আদৌ করছে কি করছে না, এরর চলে আসতে পারে, ঠিক না? সো রেসপন্স করলেই যে সেটা অ্যাকুরেট হবে তা না। ঠিকভাবে আপনার যে টিমের মেম্বাররা তারা সেটা কোড করেছে কিনা, রেকর্ড করেছে কিনা, বা সেখানে কোনো চিটিং করা হয়েছে কিনা, ইনফরমেশনে কোনো মিসিং আছে কিনা, সেগুলা দেখতে হবে। সো এইগুলোর উপর বেস করে আমার এরর হতে পারে। তো এরর গুলা কি কি আমরা যদি দেখি, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এরর, একটা নন স্যাম্পলিং এরর। র্যান্ডম কোনটা, নন স্যাম্পলিং কোনটা, আবার আসছি নন স্যাম্পলিং এর মধ্যে আবার রেসপন্স, নন রেসপন্স এরর। রেসপন্স এর মধ্যে আবার ভাগ আছে রিসার্চার এরর, ইন্টারভিউ রিসার্চার, যে প্রবলেম ডিফাইন করেছে, রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করেছে, রিসার্চ অ্যাপ্রোচ ঠিক করেছে, সেখানে শুরুতেই ভুল, সেগুলো আলটিমেট যে সার্ভে হবে সবকিছুই ভুলই আসবে, রিপ্রেজেন্ট করবে না। সো রিসার্চারের ভুল হতে পারে, যে ইন্টারভিউ নিচ্ছে, যেটাকে আমরা ফিল্ড টিম ওয়ার্কার যারা বললাম, ওই ইন্টারভিউরদের কোনো ভুল হইতে পারে সেক্ষেত্রে। আর যে রেসপন্স করছে, রেসপন্ডেন্ট, সে রেসপন্স করতে পারে, নাও করতে পারে, সেটার উপরও আপনার ভ্যারিয়েশনটা চলে আসতে পারে। দেখেন রিসার্চের কি ধরনের সার্ভে ইনফরমেশন এরর, মেজারমেন্ট এরর, পপুলেশন স্যাম্পলিং সাইজ এরর। স্যাম্পল আমার লাগবে 300, আমি রিসার্চার বললাম যে না ওই এলাকা থেকে 200টা করো, এখান থেকে 10টা করো, ইচ্ছা মতো করলাম, ভ্যারিয়েশন আসবে। তারপর ডাটা অ্যানালিসিস এর টুল, যেটা আমার মনে হচ্ছে এই টুল দিয়ে এটা বেটার হতো, সেই টুল না করে আমি অন্য কোনো টুল দিয়ে করলাম, সেখানেও আমার উল্টাপাল্টা ভেরিয়েশন আসতে পারে। সো এগুলো হচ্ছে নন স্যাম্পলিং এরর। আর স্যাম্পলিং এরর কোনটা হবে? স্যাম্পলিং এরর হচ্ছে আপনার যেটাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পলিং এরর। অ্যাকচুয়ালি আপনার যে আপনার যে স্যাম্পলটা অ্যাকচুয়ালি কি, পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ, ঠিক না? ওই পপুলেশনকে যারা রিপ্রেজেন্ট করে একটা গ্রুপ, সেখান থেকে আমি এখান থেকে এই ক্যাটাগরিজ থেকে কয়জনকে নিলাম, ওই ক্যাটাগরিজ থেকে নিয়ে আমি একটা স্যাম্পল করলাম। তো স্যাম্পল সাইজের যে ট্রু মিন ভ্যালু, আর ওভারঅল যে পপুলেশন অ্যাকচুয়াল যেটা, সেটার মিন ভ্যালু, দুইটার মধ্যে যে ভেরিয়েশন হবে সেটাকে আমরা বলছি র্যান্ডম স্যাম্পলিং। ধর আমার পুরো বাংলাদেশের আমরা 17-18 কোটি মানুষ, ঠিক আছে? 18 কোটি মানুষের তো আমার সবকিছু দরকার নেই। আমি বললাম আমি কনজিউমার নিয়ে করব, আমার ওই ফিল্ডে আমার ইয়া হতে পারে কনজিউমারদের, ধরেন আমি হচ্ছি একটা গ্রুপ নিল যে স্টুডেন্টদের নিয়ে কোন একটা রিসার্চ করছি, তো বাংলাদেশের স্টুডেন্ট আমি ধরলাম, স্টুডেন্ট আবার শহরের কতজন, গ্রামের কতজন, এটা একটা আলাদা নাম্বার থাকে। তো ওভারঅল শহরের মধ্যে আমার XYZ নাম্বার, এই X নাম্বার আমার মেইন, X টোটাল পপুলেশন, X হচ্ছে আমার পপুলেশন পুরা, তাদের যে মিন ভ্যালুটা আসবে, যেটা অ্যাভারেজ ভ্যালু আসবে, সেইটার ভ্যালু রেজাল্টের, সেটা অ্যাকচুয়াল ট্রু মিন যেটা, আর তাদের যে স্যাম্পল, তাদেরকে রিপ্রেজেন্ট করছে যে স্যাম্পল, তাদের সেই রেজাল্টের মিন ভ্যালু যদি ইকুয়াল আসে, দ্যাটস ওকে, হ্যাঁ এটাই আসার কথা ছিল, তাহলে ওটাতে জানা। যদি এটা ভেরিয়েশন হয়, ভেরিয়েশন ঠিক আছে, ভেরিয়েশন একটা রেঞ্জ পর্যন্ত ওকে, এর চেয়ে বেশি বা চেয়ে কম হওয়া যাবে না, ঠিক আছে? ওই ধরনের হতে এটাকে আমরা বলি র্যান্ডম স্যাম্পলিং এরর। আর নন স্যাম্পলিং কোনো স্যাম্পল ট্যাম্পল নেই, আমার যে আমার রিভিউয়ারের থ্রুতে হতে পারে, রিসার্চারের থ্রুতে হতে পারে, ইন্টারভিউয়ারের থ্রুতে হতে পারে, বা যে রেসপন্স করছে তার রেসপন্স না করার জন্য হতে পারে, করলে আবার কিভাবে করছি সেটার উপর বেস করেও আমার ভেরিয়েশন হতে পারে। সো রিসার্চের ক্ষেত্রে এরর আসবেই। এখন এররটা কতটুকু রেঞ্জের মধ্যে আছে সেটা আবার টেস্ট করে দেখতে হবে, ভ্যালিডেশন টেস্ট করে দেখতে হবে। এখন কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে ভ্যালিডেশন কিভাবে করবেন? আমি তো হাতে কলমে এক্সপেরিমেন্ট করেছি, এটা ভ্যালিডেশন কিভাবে করব? ওই যে আপনি স্যাম্পল কোন একটা টেস্ট, একবার টেনজাইল টেস্ট আপনি মেশিনে দিয়েছেন, একবার করেছেন, একবার দিলে রেজাল্টটা আপনাকে রিপ্রেজেন্ট না করতে পারে, ওই কোনো কারণে আপনার স্ট্রেস রিলে টাইমে বেশি পড়েছে ফেব্রিকে, সাপোজ ফেব্রিক একটা ফেব্রিকের স্ট্রিপ দিয়েছেন, ওই ফেব্রিকের স্ট্রিপ জয়ের দুই সাইড থেকে আপনাকে ফোর্সটা ইয়ে করার কারণে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডে দুই ধরনের। তো কোনো জায়গায় দেখা যাচ্ছে মিডলে ছিঁড়েছে, কোনো জায়গায় দেখা যাবে টেনজাইলের একদম জয়ের যে নিচের বর্ডার সেখানে ছিঁড়ে গিয়েছে। সো এক এক সময় এক একটা থাকে, তো আপনাকে এভারেজ নিতে হবে। সো মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে, আপনি কোন টেস্ট কতবার টেস্ট করবেন। যে কিন্তু একবার টেস্ট করে আপনি একটা রেজাল্ট দিয়ে দিলেন যে হ্যাঁ এটাই রেজাল্ট না, আপনাকে যদি আপনি এটাকে 5 সেট করতে হবে, 3 সেট করতে হবে, ওইভাবে করে অ্যাভারেজ নিয়ে ওই রেজাল্টটা করতে হবে। ওইটা হচ্ছে ওটার ভ্যালিডেশন এক্সপেরিমেন্টাল এর ক্ষেত্রে, যে হ্যাঁ আমি ওই যে স্ট্যান্ডার্ড গুলো আছে আমাদের ISO স্ট্যান্ডার্ড গুলো, ওই স্ট্যান্ডার্ডের সাথে রেখে মেইনটেইন করে
আমি যে পারফরম্যান্সটা পাচ্ছি আর আমার যে স্ট্যান্ডার্ডটা সেট করা ছিল আর আমি যেভাবে করেছি ওই স্ট্যান্ডার্ড ফলো করে যেটা আসছে ওটার মধ্যে আমার কতটুকু ভেরিয়েশন আছে ওটা দেখতে হবে। ওইভাবে আমাদের এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে বলে থাকে। তো আপনাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্টে দেখেন সবাই হয়তো বেশি জোর একবার করবেন টেস্টিং। এই জন্য আপনাদের বলেছিলাম যে টেস্টিং এর একটা প্যারামিটার সেগমেন্ট রাখবেন যে কি কি টেস্ট করা যেতে পারে, টেস্ট করতে হলে সেটা টেকনিক্যাল ফিজিবিলিটি কি হবে, এই নিয়ে মেথড গুলা ইন ডিটেল এবং ইন ফিউচার এটা দিয়ে যদি আপনারা রিসার্চ করতে যান তাহলে আপনাদের ওই ধরনের ইয়াটা লাগবে যে আমার টেস্টিং যদি করি, কম্পোজিট যদি করি, আমি কি ধরনের মেকানিক্যাল টেস্ট করব, সেটার ক্ষেত্রে কত ধরনের আমার টেস্ট লাগতে পারে, কোন টেস্ট কতবার লিখবো, কোন আইসো মেথডটা কোন মেথডটা ফলো করব, যেটা স্ট্যান্ডার্ড ধরে আমি কাজটা করব, এগুলো আমাকে সেট করে নিতে হতে পারে। এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে ভ্যালিডেশন গুলো এভাবে আসে বা হচ্ছে ভ্যালিডেশন আরো কম্পারিজন করা যায় ওই যে প্রিভিয়াস অনেকে কাজ করেছে এই ফিল্ডে তাদের রেঞ্জের সাথে আপনারটার রেঞ্জ বেটার হবে, আপনার পারফরমেন্স বেটার হবে। কারো এনার্জি স্টোরেজের ইয়া ছিল হয়তো 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে, এনার্জি স্টোরেজের ইয়াটা ছিল ক্যাপাসিটি ছিল 10 মাইক্রোফ্যারাড, আপনার আসছে 20। তার মানে কি আপনি রেঞ্জ মানে তার চেয়ে পারফরমেন্স আপনার বেটার হয়েছে এটা ভ্যালিডেট করে, কিন্তু একই ফর্মুলা দিয়ে একই রেসিপি দিয়ে তার 10 আসছে আর আপনার 2 আসছে, তার মানে রেজাল্ট কোনো না কোনো কারণে খারাপ হচ্ছে। কেন ডেটারেট হচ্ছে এটা আইডেন্টিফাই করতে হবে। আপনার ম্যাটেরিয়ালের ওই টাইম টেক্স মানে ম্যাটেরিয়াল বা কেমিক্যাল যেটা বলি ঠিক টাইমে ঠিকভাবে রেসিপিটা দিয়েছেন ওই টাইমটাকে যেভাবে যে চেম্বারে রেখে করার কথা ছিল আপনি কি করেছিলেন কিনা, তখন এগুলা ব্যাকওয়ার্ডে আবার ব্যাকগ্রাউন্ডে চেক করতে হয়। তো ভ্যালিডেশনটা এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে, আর যদি আমরা কোয়ান্টিটিভ কাইন্ড অফ রিসার্চ করি সেটার ক্ষেত্রে বিভিন্ন টুলস এন্ড টেকনিকের থ্রুতে সফটওয়্যারের মাধ্যমে সেই ভ্যালিডেশন গুলো করে থাকি। ঠিক আছে, আপনাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। আপনাদের এখন হচ্ছে ক্লাস টেস্ট কবে দিবেন একটা ডেট ফিক্স করেন। 4 মে, 4 মে দিবেন ক্লাস 4 টেস্ট? তারিখ আমাদের একটা সিটি আছে। অলরেডি আছে, তাহলে কবে দিতে পারবেন? বৃহস্পতিবার সকাল 8টা। বুধবার দেন, বুধবার দেন সকাল 8টা তো আমার পসিবল না। আপনাদের রুমেই খুলেন, মানে আমাদের টিচারদের এখানে 8টায় খুলেন, আপনাদের খাতাপত্র যে দিব স্টাফরাই তো 8টায়, প্রবলেম হয়ে যায়, আগে দিন নিয়ে রাখতে হবে। বুধবার পসিবল কিনা একটু দেখেন। 7 তারিখ, তাহলে বুধবার একটা টাইম ঠিক করেন। 7 তারিখ কোন টাইমে দিবেন আমাকে একটু জানাই দিন, ঠিক আছে? বুধবার দেন ক্লাস আপনাদের চ্যাপ্টার থাকবে চ্যাপ্টার 2 আর 3। আজকে এটা দিয়ে দিচ্ছি, এই দুইটা স্লাইড থাকবে। হ্যাঁ, এই দুইটা slide। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু, আপনাদের সবার আইডি গুলো তো নামের পাশে আছে যার জন্য। আচ্ছা, সবাই জয়েন করেছেন যারা এতক্ষণ ক্লাসে ছিলেন, এখন জয়েন থাকলে আমি স্ন্যাপ নিয়ে নিচ্ছি আর ইয়ে করবো না। আচ্ছা, একটু দাঁড়ান, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি স্ন্যাপ নিয়েছি। 3 নাম্বার ল্যাবটা কি আর বলেন? হ্যাঁ, ওটা আচ্ছা, কনসেপ্ট কনসেপ্ট ডেভেলপমেন্টে হচ্ছে ধরেন আপনি যেটা আইডিয়াটা জেনারেট করেছেন একটা স্টেপ গেল, অনেকগুলা থেকে একটা চুজ করেছেন সিলেকশনে, তো ম্যাটেরিয়াল সোর্সিং লাস্ট দিন যেটা বলে দিয়েছিলাম কোন ম্যাটেরিয়াল কোত্থেকে নিচ্ছেন এবং ফিজিবিলিটিটা মেইনলি। ফিজিবিলিটির মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে, মার্কেটিং থেকে শুরু করে আদার্স ফিনান্সিয়াল এগুলো সবকিছু আছে। তো আপনারা মেইনলি যেটা অন্যগুলো করতে পারেন, কিন্তু আমার কাছে যেটা টেকনিক্যাল আর কস্টিং এর রিলেটেড জিনিসগুলো ফিজিবল কতটুকু এই জিনিসটা আপনারা অবশ্যই ল্যাব রিপোর্ট করতে, ফিজিবলটা আর ম্যাটেরিয়াল সোর্সিং কোত্থেকে নিচ্ছেন কত দামে করছেন এই জিনিসগুলা
মেনশন করবেন। আর কনসেপ্ট ডেভেলপমেন্ট হচ্ছে আপনার অলরেডি আপনি সেট করে ফেলেছেন কি কাজ করবেন, আপনি ওয়েল অ্যাওয়ার, আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন আপনি এখন জানেন। তো আপনার ফার্স্ট স্টেপ হবে আপনি কি বানাচ্ছেন। একজন হতে পারে একটা হ্যান্ডব্যাগ বানাতে পারে, একটা টি-শার্ট বানাতে পারে, কেউ কম্পোজিট বানাতে পারে, কেউ অন্য কোনো সাস্টেইনেবল কোনো টুলস বানাতে পারে, ঠিক আছে? সো কে যে যেটা বানাচ্ছেন সেইটার প্রথমেই কি হবে আপনার টাইটেল দিবেন ল্যাব রিপোর্টে। ওই কনসেপ্ট থেকে আপনি কি আপনার ওই যে ধরেন আপনার টাইটেলের একটা টাইটেলের কি পয়েন্ট গুলা থাকবে না, ধরেন একজনের একটা টাইটেল বলেন বা প্রোডাক্টের একটা নাম বলেন, আমি ওইটা দিয়ে বুঝাই দিচ্ছি, তো মাথায় নেই। কেউ একজনের প্রোডাক্টের নাম বলেন। হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি কেয়ার লেভেল। তাহলে কনসেপ্ট ডেভেলপমেন্টে ফার্স্টে আপনার ইকো ফ্রেন্ডলি কেয়ার লেভেল নিয়ে একটু কিছু বলবেন, যে ইকো ফ্রেন্ডলি কেন বলছেন, কেয়ার লেভেলটার মেইন পারপাসটা কি, আপনার এখানে পারপাস মানে আপনার প্রোডাক্টটা বানানোর মেইন পারপাসটা কি বুলেট পয়েন্টে বলবেন, এবং কি টার্ম গুলা যেটা ইকো ফ্রেন্ডলি কেন বলছেন এটাকে, কেন কেয়ার লেভেলটা দরকার এবং কোন স্টেজে এটা বানাচ্ছেন সেগুলো নিয়ে একটু বলবেন। কোন স্টেজে বানাচ্ছেন বলতে এটা অবশ্যই আপনাদের ডেভেলপমেন্ট স্টেজ, এটা কমার্শিয়াল স্টেজে তো করছেন না, ডেভেলপমেন্ট স্টেজে। শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস ম্যাম। সাপোজ আপনি কেয়ার লেভেলের বানাচ্ছেন, তো আপনার প্রথম হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড প্রসেসিং। ওই যে কেয়ার লেভেল সম্পর্কে একটু বলে নিলেন, আপনি কেন এটা ইকো ফ্রেন্ডলি বলছেন সেটা সম্পর্কে একটু পারপাস কি উদ্দেশ্যে বানাচ্ছেন সেটা একটু বলে নিন। যেহেতু আমরা এটা ল্যাব রিপোর্ট, এখানে থিসিসের মতো ডিটেইলে ঢুকবো না, বুলেট পয়েন্টে কিছু লিখে নিবেন। তারপরে যেটা লিখবেন ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড প্রসেসিং। ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড প্রসেসিং এ ধরেন আপনার কেয়ার লেভেলটা কি, ম্যাটেরিয়ালটা মেইন ম্যাটেরিয়ালটা কি, কোন ধরনের আপনি ম্যাটেরিয়াল ইউজ করছেন, ন্যাচারাল ফাইবার বেস নাকি সিনথেটিক। ইকো ফ্রেন্ডলি যেহেতু বলছেন, ন্যাচারাল ফাইবারের কোন ন্যাচারাল ফাইবার, আপনার কটন বেসড হতে পারে, বায়ো বেসড কোনো ম্যাটেরিয়াল হতে পারে, কি ধরনের সেটা নিয়ে বলবেন, ঠিক আছে? সেটা নিয়ে বলবেন। এবার আসবেন সেটা কম্পোজিশন নিয়ে, সেটা কি 100%, সাপোজ এটা 100% কটন বা 100% অর্গানিক, বা আপনার মনে হয় 80% পিএলএ আছে, 20% পলিপ্রপিলিন আছে, সামথিং। ইকো ফ্রেন্ডলি যেহেতু বলছে অনেক কিছু হতে পারে। সো আপনার দুইটা কম্বিনেশনে আছে। ম্যাটেরিয়াল না নেম দিবেন, ম্যাটেরিয়ালের কম্পোজিশন দিবেন, তারপর আসবে হচ্ছে আপনার হচ্ছে ম্যাটেরিয়াল কম্পোজিশনের পরে আসবে আপনি টেকনিক, কি টেকনিকে আপনি জিনিসটা কেয়ার লেভেলটা বানাবেন। সাপোজ আপনার কেয়ার লেভেলের যেহেতু আপনি বলছেন আপনি এখন কি নিজে উইপ করবেন, আর না আপনি ওটাকে কিভাবে আপনি ইয়াটা করবেন, মেথডটা কি আপনার বানানো, পুরো মেথডটা ডিটেইলে লিখবেন। কোন টেকনিক, কোন মেথড, কোন ইকুইপমেন্ট, কোন টুলস এন্ড টেকনিকের মাধ্যমে আপনি এটা করবেন সেটা সম্পর্কে এখানে বলবেন। এবং আপনি কোনো ধরনের বললাম যে স্ট্যান্ডার্ড গুলো যদি ফলো করে থাকেন, করলে ভালো হয়, সেটার কোনো ইনস্ট্রাকশন যদি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ইন ফিউচার যদি এটাকে আমরা আরো ডেভেলপ করতে যাই, আইএসও এটার মাধ্যমে আমরা করতে পারি, সেই টেকনিক গুলো সম্পর্কে এখানে বলতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার যদি আরো বেটার মনে হয় যে এটার নাম কি,
সিলেকশন গেল, ম্যাটেরিয়াল ইনোভেশন। আপনার এখানে যে এটা বাজারে এটা আর এখানে এটা, এটার থেকে এটার ডিফারেন্সটা কি, আপনার ইনপুটটা কি এখানে বেটার করার, পারফরমেন্স বেটার করার বলে বা আইডিয়া কেন ইনোভেটিভ সেটা নিয়ে কিছু বললেন। এটা গেলো ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড প্রসেসিং। মেইন হচ্ছে কি ম্যাটেরিয়াল সেটা বলবেন, ম্যাটেরিয়াল কম্পোজিশন বলবেন, এবং কি মেথডে সেটা বানাবেন সেটা বলবেন, ইন ডিটেইলে বলবেন। ডিটেইল বলতে হচ্ছে কোন মেশিনটা ইউজ করলেন সেই মেশিনের ডিটেলস দরকার হলে বলবেন, সেই মেশিনটার নাম, ব্র্যান্ড, এভরিথিং সম্পর্কে আপনাকে এখানে বলতে হবে, এবং কোন মেথডের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন সেটা বলতে হবে। এবং মেথডটা যদি আপনি কোনো ইলাস্ট্রেশন বা ফিগার মাধ্যমে বোঝাতেও পারেন, ছবির মাধ্যমে, যে এটার পর এই লেয়ারের পর এই লেয়ার দেবো, এই লেয়ারের পর এটা ইয়া করবো, সেটাও আপনাকে বলতে হবে, এখানে দেখাতে হবে। ঠিক আছে, ম্যাটেরিয়াল সিলেকশন এন্ড প্রসেসিং এ। আর্টওয়ার্কে যেটা আসবে, আর্টওয়ার্ক হচ্ছে ফাইনাল আউটকাম যেটা হবে, ফাইনাল আউটকাম এন্ড হচ্ছে ওটার স্কেলিটন। স্কেলিটনের মধ্যে হচ্ছে কোনটা ম্যাটেরিয়ালের কি সাইজ। সাপোজ আপনি হ্যান্ডব্যাগ বানাচ্ছেন, ওই হ্যান্ডব্যাগটা দিয়ে আপনার লেন্থ, উইডথ, কোন অ্যাঙ্গেলে কার্ভটা হবে হ্যান্ডেলের যেই ইয়াটা, সেটা সম্পর্কে বলবেন। কোন ম্যাটেরিয়াল কোন পোর্শন ইউজ হচ্ছে, ধরেন হ্যান্ডব্যাগের আপনি হ্যান্ডেলে হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল, বডিতে হচ্ছে আরেক ধরনের ম্যাটেরিয়াল, বাটন দেওয়া হচ্ছে, জিপার দেওয়া হচ্ছে, জিপারটা কি ম্যাটেরিয়াল সেটা বলবেন, জিপারটা আবার কোন জায়গা থেকে সোর্স করতে হবে সেটা আলাদা টেবিলের মাধ্যমে বলে দিবেন। যেটা আপনারা যদি এটা সিলেক্ট করে থাকেন এটাই দিস ইজ ফাইনাল, তাহলে এটা তো অলরেডি আইডিয়া স্প্রিং এর যে ম্যাটেরিয়াল সোর্সিং পোর্শন ছিল সেখানে অলরেডি চলে গিয়েছে। এখানে জাস্ট এখানে ডিটেলস দিবেন না, এখানে জাস্ট আপনার হাইলাইট করে নোট ডাউন করে দিবেন যে এটা এই জায়গা থেকে সোর্স। একটা ধরেন একটা ছবি আঁকলেন, ছবি, হ্যাঁ আমার জিপারটা আমি এইখানে এই ম্যাটেরিয়াল এবং এটা ব্রেকেটে কোন জায়গা থেকে নিচ্ছেন একটু লেখে, তারপর একটা ইলাস্ট্রেশনের থ্রুতে আপনি ওটা ফাইনালি দেখতে অ্যাটলিস্ট আউটকামটা কেমন সেটার একটা ছবি দিবেন। ঠিক আছে, আর্ট ওয়ার্কের মধ্যে এটা দুটা পার্ট হবে, একটা হচ্ছে আপনার স্কেলিটন বেসিস আর একটা হচ্ছে ফাইনাল আউটকাম বা আউটলুক বেসিস, এটা একটা দিবেন। এরপর আসছেন ওই যে আপনি এটা বানাচ্ছেন টেস্টিং এন্ড ক্যারেক্টারিস্টিক, কি দিবেন, কি কি ধরনের টেস্ট করা লাগতে পারে যখন আপনি ডেভেলপমেন্ট করবেন, এই ডেভেলপমেন্ট স্টেজে এটা পারফরমেন্স ভালো কি ভালো না। এখন পারফরমেন্সের লেভেল, আপনি যদি কম্পোজিট বানান কার টেস্টিং এর ইয়া এক ধরনের হবে, কিন্তু কেউ যদি কেয়ার লেভেল বানায় তার টেস্টিং এর ইয়া আরেক ধরনের হবে। কেউ যদি স্মার্ট টেক্সটাইল রিলেটেড কিছু বানায় তার টেস্টিং, তার থার্মাল টেস্টিং করতে হতে পারে, তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেস্টিং করতে পারে, ঠিক না। টেস্টিং এর ইয়াগুলো কি ধরনের হবে, কি টেস্ট হবে, এবং কোন ওই টেস্টিংটা করার জন্য, পারফরমেন্সটা ইয়া করার জন্য কোন টুল ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে এখানে মেনশন করে দিবেন। এতটুকু কনসেপ্ট, এতটুকু, বাট অনেক কিছু ক্লিয়ার। হ্যালো, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। আপনাদের ক্লাস তো 10 মার্কে হয় না এখন? জি ম্যাম। দুইটা ক্লাস টেস্ট। আচ্ছা, এবার একটা নিচ্ছি, আবার নেক্সট মান্থ শেষে বা মাস শেষের দিকে আরেকটা নিব, দুইটা নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। কালকে সবাই ল্যাব রিপোর্ট জমা দিয়ে দিয়েন, যার যতটুকু অবস্থায় আছে কমপ্লিট